একটা কথা বল, তুই ওকে তোর পরিবারে কি বলে পরিচয় দিয়েছিস? থেয়ং চুপ। বলেছিস ও তোর গার্লফ্রেন্ড, তুই ওকে ভালোবাসিস, বিয়ে করতে চাস, তাই ওকে নিয়ে চলে এসেছিস। আজও কি এটা সত্যি, নাকি শুধু কথার মধ্যেই আটকে আছে? থেয়ং মাথা নিচু করে ফেলল। জিমিন ধীরে এবং দৃঢ়ভাবে বলল, থেয়ং, লুজিয়া তোর ওয়াইফ। হয়তো অন্য নিয়মে বিয়ে হয়েছে, কিন্তু বিয়ে তো বিয়েই। এক ছাদের নিচে থেকেছিস, একটা সম্পর্ক তৈরি হয়েছে। তারপর একটু থেমে বলল, তুই কি কখনো ওকে সেই পরিচয়টা দিয়েছিস? এই আমার স্ত্রী লুজিয়া। চারপাশ নিস্তব্ধতা। তাও দেখ, ও তোকে কিছুই বলেনি, তোকে ছেড়েও যেতে চায়নি। এটাকেই বলে আসল ভালোবাসা। আর এই ভালোবাসা খুবই রেয়ার, থেয়ং। হ্যালো লাভলি পিপল, আমি সাদিয়া, আর আজ আমি আমার ধারাবাহিক গল্প সেলিব্রিটি লাভার থেয়ং মাই হাজবেন্ড লাস্ট এপিসোড 36 শোনাচ্ছি। আমি বেশি কথা বাড়াবো না, যারা নতুন শুনছো আমি বলবো এটা লাস্ট পার্ট, এটা শুনে লাভ নাই, একদম ফার্স্ট পার্ট থেকে শোনো। আমার প্লেলিস্ট করা আছে, প্লেলিস্টে যাও এবং শুনে আসো। অবশ্যই পুরো গল্প শুনবে, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর এখনো যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করে রাখো, লাইক কমেন্টস করো। আমি সামনে আরো ভালো ভালো গল্প দিব, সো আই হোপ তোমাদের সবার অনেক ভালো লাগবে। সো কথা না বাড়িয়ে চলো যাওয়া যাক গল্পে। तेरे लिए कोई और आया ना है, मैं आऊंगा। বলল, তোমাকে আর কিসই করবো না, যাও বলে থেয়ং বিছানা থেকে মোবাইল নিয়ে দরজা খুলতে গেলে লুজিয়া থেয়ং এর সামনে এসে দাঁড়ায় এবং শার্টের কলার ধরে টান দিয়ে ঠোঁটে ঠোঁট লাগিয়ে কিস করে এবং ধীরে করে সরে দাঁড়ায়। থেয়ং চুপচাপ দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। লুজিয়া মাথা কাত করে বলল, ভালো লেগেছে? ধীর সুরে। থেয়ং মাথা নাড়িয়ে বলল, লুজিয়া থেয়ং এর মাথায় হাত বুলিয়ে বলল, এখন তাড়াতাড়ি যাও, ম্যাডাম তোমার জন্য অপেক্ষা করছে। থেয়ং লুজিয়ার কপালে চুমু দিয়ে বলল, আই লাভ ইউ বলে থেয়ং চলে গেল। টাইম স্কিপ 3 দিন পর। সব ব্যস্ততা, শো আর প্রোগ্রামের ক্লান্তি শেষে অবশেষে সবাই বাড়ি ফিরল। বিটিএস এর প্রতিটা মেম্বার নিজে নিজে রুমায় গেল। কারোর সাথে কারো গল্প করার অবস্থা একদমই নেই। থেয়ং রুমে ঢুকে জ্যাকেট খুলে বিছানায় ছুঁড়ে দিয়ে ফোনটা হাতে নিল। স্ক্রিন অন করতেই নাম চোখে পড়ল, লুজিয়া। তার ঠোঁটের কোণে অজান্তেই হালকা হাসি ফুটে উঠল। ঠিক তখনই ধপাস, জিমিন এসে সোজা বিছানায় লুটিয়ে পড়ল। জিমিন চোখ বন্ধ করেই বলল, কি রে তুই, ক্লান্ত লাগে না রুমে এসে আবারও ফোনে ডুবে গেলি? থেয়ং হালকা হাসি দিয়ে বলল, ফোন টিপবো না, লুজিয়া SMS করেছে, দেখবো না নাকি? জিমিন হালকা মুচকি হেসে বলল, ও তাই বল, ঠিক আছে তুই প্রেম কর, আমি ঘুমাই, গুড নাইট। জিমিন পাশ ফিরে শুয়ে পড়তে থেয়ং একটু ইতস্ত করেই বলল, জিমিন জিমিন শোন না, একটু কথা ছিল। জিমিন চোখ খুলে বলল, কি হয়েছে, কোনো সমস্যা? থেয়ং নিচু স্বরে বলল, না মানে 20 দিন পর লুজিয়ার বার্থডে, আমি বুঝতে পারছি না কি করব, কি গিফট দেব। তার কণ্ঠে সত্যি এক অস্থিরতা ছিল। জিমিন উঠে বসল, কিছুক্ষণ চুপ করে থেয়ং এর দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে বলল, গিফটের আইডিয়া তো দিব, কিন্তু তার আগে তোকে একটা কথা বলার ছিল। অনেকদিন ধরেই ভাবছি, তবে রুমটা হঠাৎ করেই ভারী হয়ে এলো। থেয়ং বলল, বল। জিমিন একটু সময় নিল, তারপর গভীরভাবে বলল, আমি জানি না তুই লুজিয়াকে কতটা সময় দিস, কিন্তু আমার মনে হয় খুব একটা সময় দিস না, কারণ বেশিরভাগ সময় তুই আমাদের সাথেই থাকিস। থেয়ং
চুপ করে শুনতে লাগলো। জিমিন বলল, 8-9 মাস হয়ে গেছে ও এখানে এসেছে। এই সময়ের মধ্যে ও তোর কাছ থেকে, তোর পরিবারের কাছ থেকে অনেক কিছু সহ্য করেছে। থিওং এর চোখে একটু অস্বস্তি ফুটে উঠল। জিমিন বলল, সরি, আগেই বলে নিচ্ছি, তোর পার্সোনাল ব্যাপারে কথা বলছি, কিন্তু আমাকে বলতেই হবে। থিওং শান্ত গলায় বলল, না তুই বল, আমি শুনছি। জিমিন একটু সামনে এগিয়ে এলো এবং বলল, কখনো ভেবেছিস কেন লুজিয়া তোর এত কিছু সহ্য করে? কেন এখনো তোর পাশে আছে? তেও নিঃশব্দে তাকিয়ে রইল। জিমিন নরম সুরে বলল, সেদিন তোর বোন ওকে অপমান করেছিল, মনে আছে? সেদিন লুজিয়া একটা কথা বলেছিল যেটা আমার মাথা থেকে বেরই হচ্ছে না। জিমিন ধীরে ধীরে সেই কথাগুলো বলল, শুধু থেওং এর জন্য সব সহ্য করেছি। আমি ওকে নিজের থেকেও বেশি ভালোবাসি। থেওং যদি কোনোদিন আমাকে বলে আমার জন্য তোমাকে মরতে হবে, আমি প্রশ্ন করব না কেন। আমি নির্দ্বিধায় নিজে জীবন দিয়ে দিব। রুমে এক মুহূর্তেই নিঃশব্দতা নেমে এলো। থেওং এর চোখে স্পষ্ট একটা ধাক্কা। জিমিন গভীরভাবে বলল, জানিস, একটা মেয়ে তখনই এমন কথা বলে যখন সে সত্যি নিজের সবকিছু দিয়ে ভালোবাসে। লুজিয়া তোর জন্য নিজের সত্তা পর্যন্ত ছেড়ে দিতে রাজি। কিছুক্ষণ কেউ কোনো কথা বলল না। জিমিন আবার বলল, আমি খেয়াল করেছি লুজিয়া আগের মতো তোকে বারবার টেক্সট করে না, ফোনও কম করে। কেন জানিস? তেয়ং বলল, কেন? জিমিন বলল, কারণ ও তোর লাইফ স্টাইলের সাথে নিজেকে মানিয়ে নিয়েছে। ও বুঝে গেছে তুই ব্যস্ত, তুই সেলিব্রিটি, তাই ও নিজের ইচ্ছে, নিজের অভিমান সব চুপ করে গিলে ফেলছে। থেওং এর হাতটা অজান্তেই মুঠ হয়ে গেল। আর একটা কথা বল, তুই ওকে তোর পরিবারে কি বলে পরিচয় দিয়েছিস? থেওং চুপ। বলেছিস ও তোর গার্লফ্রেন্ড, তুই ওকে ভালোবাসিস, বিয়ে করতে চাস, তাই ওকে নিয়ে চলে এসেছিস। আজও কি এটা সত্যি, নাকি শুধু কথার মধ্যেই আটকে আছে? তেয়ং মাথা নিচু করে ফেলল। জিমিন ধীরে এবং দৃঢ়ভাবে বলল, তেয়ং, লুজিয়া তোর ওয়াইফ। হয়তো অন্য নিয়মে বিয়ে হয়েছে, কিন্তু বিয়ে তো বিয়েই। এক ছাদের নিচে থেকেছিস, একটা সম্পর্ক তৈরি হয়েছে। তারপর একটু থেমে বলল, তুই কি কখনো ওকে সে পরিচয়টা দিয়েছিস? এই আমার স্ত্রী লুজিয়া। চারপাশ নিস্তব্ধতা। তাও দেখ, ও তোকে কিছুই বলেনি, তোকে ছেড়েও যেতে চায়নি। এটাকেই বলে আসল ভালোবাসা। আর এই ভালোবাসা খুবই রেয়ার। থেওং এর চোখে এখন স্পষ্ট অনুশোচনা। জিমিন নরম হয়ে বলল, তাই বলছি কি, গিফট যদি দিতেই হয়, এমন কিছু দে যাতে ও মনে করে তোর জীবনে তার জায়গা আছে, খুব গভীর একটা জায়গা। ছোট ছোট খুশিগুলোই সবচেয়ে দামি, জানিস তো? যে মেয়েরা নিজের খুশির আগে অন্যের খুশি রাখে, তারা অল্পতেই খুশি হয়ে যায়। আর যেহেতু আইডিয়া চেয়েছিস, আমাকে একটু ভাবতে দে, ঠিকঠাক একটা প্ল্যান বানাবো। তেও ধীরে মাথা নাড়ালো এবং মৃদু গলায় বলল, ওকে, গুড নাইট। জিমিন আবার শুয়ে পড়ল, কিন্তু থেও সে ফোনের দিকে তাকিয়ে থাকলো না। তার চোখে শুধু একটা মুখ ভেসে উঠল। মনে মনে একটা প্রশ্নই ঘুরপাক খেতে লাগলো, আমি কি সত্যি ওকে ওর প্রাপ্য জায়গাটা দিতে পেরেছি? টাইম স্কিপ। পরদিন সকাল। নরম রোদ জানালা দিয়ে ঢুকে থেওংয়ের মুখে পড়ছে। ঘুম ভাঙলো ধীরে ধীরে। চোখ এখনো আধো বন্ধ, চুল এলোমেলো, কিন্তু আজকে ঘুম ভাঙার সাথে সাথে একটা নাম তার মনে এলো, লুজিয়া। হালকা হাসি দিয়ে ফোনটা তুলে নিল হাতে। 1 সেকেন্ডও দেরি না করে কল দিল। লুজিয়া। থেওং ঘুম ঘুম কণ্ঠে বলল, হাই হ্যানি। ওপাশ থেকে একটু অবাক নীরবতা, তারপর হালকা অবাক হয়ে বলল, হাই, কি ব্যাপার? তুমি ঠিক আছো তো? এত সকাল সকাল কল করলে?
থেও চোখ বন্ধ করে নরম গলায় বলল, তোমাকে মিস করছিলাম জান, তাই। এক মুহূর্তেও থেমে গেল লুজিয়ার। লুজিয়া বলল, কি হয়েছে তোমার? কথাটা শেষ করার আগে থেও আবার বলল, সত্যি তোমাকে খুব মনে পড়ছিল। ওপাশে হালকা একটা নিঃশ্বাসের শব্দ, লুজিয়ার মৃদু অভিমানে, আর আমি সারাদিনই তোমায় মিস করি। এই কথাটা যেন থেওং এর বুকের কোথাও গিয়ে লাগলো, কিন্তু সে কিছুই বলে না। হালকা নিঃশ্বাস নিয়ে কলটা কেটে দিল। রুমটা আবার চুপচাপ। ঠিক তখনই ওপাশ থেকে আওয়াজ। জিমিন ঘুম ঘুম চোখে পাশ ফিরে বলল, কালকে অনেক কিছু বলেছি, হয়তো তোর মন খারাপ লেগেছে। আম সরি। কথা শেষ করার আগেই থেওং উঠে বসে এবং ওর দিকে তাকিয়ে বলল, তুই কাল যা বলেছিস আমি একটা কথারও জবাব দিইনি, কারণ আমি নিজেই কোনো উত্তর খুঁজে পাইনি। জিমিন চুপ হয়ে শুনতে লাগলো। থেওং ধীরে ধীরে বলল, কাল রাতে অনেকক্ষণ জেগেছিলাম, শুধু তোর কথাগুলোই ভাবছিলাম, আর নিজের ভুলগুলো এক এক করে চোখের সামনে আসছিল। তার চোখে তখন সত্যিকার অনুশোচনা। থেওং হালকা হাসি দিয়ে বলল, জানিস, আমি জানি না তোকে কি বলা উচিত, কিন্তু একটা কথা বলতে পারি, তোর মতো বন্ধু পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। জিমিন একটু নরম হয়ে তাকালো। তুই আমাকে বুঝিয়ে দিলি ভালোবাসা আসলে কি, আর কাউকে কেয়ার করা মানে কি। আমি চেষ্টা করব লুজিয়াকে সে সব খুশি দিতে যেটাও ডিজার্ভ করে। জিমিন মুচকি এসে বলল, তোরা সবসময় ভালো থাকতে অংশী, এটাই আমি চাই। তারপর হালকা চাপড় মেরে বলল, এখন চল ফ্রেশ হয়ে নে, আমাদের রিহার্সাল আছে। টাইম স্কিপ। এইভাবে আরো 2 দিন কেটে গেল। সুযোগ পায় ততবারই জিমিনকে এক কোণে টেনে নিয়ে যায় এবং উত্তেজিত হয়ে ফিসফিস করে বলে, বলতো কিছু ভেবেছিস লুসিয়ার বার্থডে গিফট নিয়ে? জিমিন হেসে বলে, ধৈর্য ধর, প্ল্যান বানাচ্ছি। আজকে প্রোগ্রাম শেষ, সবাই বাড়ি ফিরছে। গাড়ি থেকে নামতেই থেওং জিমিনের হাত ধরে টানতে টানতে রুমে নিয়ে যায়। থেওং একদম বাচ্চার মতো উত্তেজিত হয়ে বলল, বল বল জিমিন, কি আইডিয়া পেলি, কি দিব লুজিয়াকে? জিমিন একটু নাটকীয় ভাবে হাসলো, তারপর ধীরে ধীরে পুরো প্ল্যানটা বলে দিল। শুনতে শুনতে থেওং এর চোখ বড় বড় হয়ে গেল। থেওং খুশি ভরা গলায় বলল, আরে এটা তো আমার মাথায় আসেনি, সত্যি বলছি এই গিফটটা পেলে লুজিয়া খুশি হয়ে যাবে। সে একদম খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। থেওং বলল, থ্যাংক ইউ ভাই। জিমিন মুচকি এসে মাথা নাড়ালো। টাইম স্কিপ। পরদিনে থেওং সরাসরি বাড়িতে এলো। বাড়িটা শান্ত। সে চারদিকে তাকালো, কোথাও লুজিয়া নেই। হালকা অস্থির হয়ে নিজের রুমের দিকে গেল। দরজা খুলতেই সে থমকে গেল। রুমের ভেতরে লুজিয়া, হাতে কাপড় নিয়ে থেমে গেল। লুজিয়া চমকে উঠে তাকালো থেওং এর দিকে এবং ভয়ে ভয়ে তোতলাতে তোতলাতে বলল, আমি আসলে তোমার রুমটা পরিষ্কার করছিলাম। তুমি চিন্তা করো না, আমি কিছু সরাইনি, যেটা যেখানে ছিল সেখানেই রেখেছি। তার কণ্ঠে স্পষ্ট ভয় আর দ্বিধা। থেওং কয়েক সেকেন্ড শুধু তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে এগিয়ে এলো। থেওং নরম একটু কষ্ট মেশানো গলায় বলল, তুমি এত কষ্ট করে সব কেন করতে গেলে? বাড়িতে এত মানুষ আছে, তাদের বললেই তো হতো। লুজিয়া মাথা নিচু করে বলল, আসলে আমি তোমাকে মিস করছিলাম, তাই তোমার রুমে এসে। কথাটা শেষ হবার আগে থেং হঠাৎ করে লুজিয়াকে জড়িয়ে ধরল। লুজিয়া অবাক হয়ে গেল, কিন্তু পরের মুহূর্তে তার চোখ বন্ধ হয়ে গেল সেই আলিঙ্গনে। থেং কানের কাছে ফিসফিসিয়ে বলল, আর মিস করতে হবে না জান, এই তো আমি চলে এসেছি তোমার কাছে। তার কণ্ঠে ছিল এক অদ্ভুত শান্তি। টাইম স্কিপ। 20 দিন পর। আজ সকালটা ছিল একদম অন্যরকম। সূর্যের আলো জানালা দিয়ে ঢুকে ঘরটাকে নরম করে তুলছে, কিন্তু লুজিয়ার মনে আজ অদ্ভুত এক চাপা অনুভূতি। আজ তার জন্মদিন, তবুও সে ঠিক করে নিয়েছে সে থেওংকে বলবে না, কারণ সে জানে থেওং অনেক ব্যস্ত। সে চায় না থেওং তার জন্য আলাদা করে ঝামেলায় পড়ুক। ঠিক তখনই থেওং দূর থেকে ডাকলো, লুজিয়া।
লুজিয়া একটু থামে, নিজেকে সামলে নিয়ে এগিয়ে এলো। ডাকছিলে? লুজিয়া তার দিকে তাকিয়ে হালকা নাটকীয় ভঙ্গিতে বলল, বেবি, আমি তোমাকে মিস করছিলাম। লুজিয়া ভুরু কুচকে তাকালো। এত ড্রামা কিভাবে করো থেয়ং? বাসায় তো আছো, মিস কেন করবে তাহলে? থেয়ং 1 সেকেন্ড চুপ করে বুঝে গেল লুজিয়া ইচ্ছা করে কিছু বলছে না। সে আর কিছু না বলে হঠাৎ প্রসঙ্গ পাল্টে দিল। থেয়ং উৎসাহ নিয়ে বলল, আজ তোমাকে নিয়ে বাইরে যেতে চাই, একটু ঘুরতে। লুজিয়া অবাক হলো। হঠাৎ? থেয়ং তার হাতে একটা প্যাকেট ধরিয়ে বলল, এই নাও, তোমার জন্য, আমি কিনেছি। লুজিয়া প্যাকেটের দিকে তাকিয়ে মনে মনে ভাবল, থেয়ং এর আবার কি হলো? লুজিয়া বলল, কিন্তু মা। থেয়ং হালকা বিরক্ত হয়ে বলল, মাকে আমি বলে দিয়েছি। তুমি এত প্রশ্ন কেন করো লুজিয়া? যাও, রেডি হয়ে যাও প্লিজ। লুজিয়া ধীরে বলল, যদি কেউ দেখে ফেলে? থেয়ং হেসে বলল, উফ, আমি সব ব্যবস্থা করেছি, তুমি যাও না জান, বলে হালকা ঠেলে রুম থেকে পাঠিয়ে দিল। লুজিয়া প্যাকেট খুলে দেখলো একটা সুন্দর পার্পল কালারের ড্রেস। ড্রেসটা হাতে নিয়ে তার মুখে অজান্তে হাসি ফুটে উঠল। সে ধীরে ধীরে রেডি হলো। খুব সিম্পল কিন্তু অপূর্ব সুন্দর লাগছিল। ঠিক তখনই থেয়ং রুমে ঢুকলো। তার দরজার কাছে দাঁড়িয়ে থেমে গেল সে। তার চোখের একরাশ মুগ্ধতা। থেয়ং চুপ করে তাকিয়ে রইল এবং বলল, তোমাকে খুব সুন্দর লাগছে। লুজিয়া একটু লজ্জা পেয়ে হেসে বলল, তোমার তো পার্পল অনেক পছন্দ, তাই না? থেয়ং একটু এগিয়ে এলো এবং বলল, ব্রিটিশ আর্মিরা কিন্তু এর আসল মানেটা জানে। লুজিয়া মুচকি হেসে বলল, হ্যাঁ, রংধনুর শেষ রং পার্পল। থেয়ং ধীরে লুজিয়াকে কাছে টেনে নিল এবং নরম গলায় চোখে চোখ রেখে বলল, এর মানে জীবনের শেষ দিন পর্যন্ত আমি তোমাকে ভালোবাসবো লুজিয়া। লুজিয়ার গাল লাল হয়ে গেল। সে চোখ নামিয়ে নিল। টাইম স্কিপ। এরপর ওরা গাড়িতে উঠল। কিছু দূর যাওয়ার পরে থেয়ং বলল, চোখ বন্ধ করো। লুজিয়া বলল, কেন? থেয়ং হেসে বলল, করো তো, বলছি। লুজিয়া বাধ্য মেয়ের মতো চোখ বন্ধ করলো। কিছুক্ষণ পর গাড়ি থামলো। হঠাৎ থেয়ং ওকে কোলে তুলে নেয়। লুজিয়া চমকে গেল। থেয়ং, কি করছো? থেয়ং ফিসফিসিয়ে বলল, চুপ করো। সে ব্রাইডাল স্টাইলে তাকে কোলে নিয়ে হেঁটে গেল। এরপর ধীরে করে তাকে নামিয়ে দাঁড় করালো। থেয়ং বলল, এখন চোখ খুলো। লুজিয়া ধীরে ধীরে চোখ খুলল। আর এক মুহূর্তে থমকে গেল। তার সামনে বিশাল একটা বাড়ি, চারপাশে খোলা জায়গা, দক্ষিণে বড় একটা লেক। লেকের ওপার সারি সারি গাছ, পায়ের নিচে ছোট ছোট সাদা নুড়ি পাথর। সবকিছু যেন স্বপ্নের মতো। লুজিয়া মুগ্ধ হয়ে পড়ল। জায়গাটা অসম্ভব সুন্দর। কিন্তু এটা কার বাড়ি? থেয়ং কিছু না বলে সামনে তাকাতে ইশারা করলো। লুজিয়া তাকাতেই দেখলো আকাশে অনেকগুলো বেলুন ভাসছে। তাতে লেখা আছে হ্যাপি বার্থডে। লুজিয়া একদম স্তব্ধ হয়ে যায়। লুজিয়া মুখে হাত দিয়ে বলল, থেয়ং। কিছু বলার আগে থেয়ং ঠোঁটে আঙুল দিয়ে বলল, কিছু বলো না, আমার সাথে চলো। সে লুজিয়ার হাত ধরে দৌড়ে ভিতরে নিয়ে গেল। ভেতরে ঢুকতে লুজিয়া চারদিকে তাকিয়ে অবাক হয়। সবকিছু এত সুন্দর করে সাজানো। ঠিক তখনই থেয়ং একটা কেক নিয়ে এলো, গান গাইতে গাইতে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে লুজিয়া। লুজিয়া দাঁড়িয়ে আছে। লজ্জা, অবাক, খুশি সব একসাথে মিশে গেছে। থেয়ং হেসে বলল, হ্যাপি বার্থডে মাই লাভ। লুজিয়া আবেগ ভরা কণ্ঠে বলল, তুমি কিভাবে জানলে আজ আমার জন্মদিন? থেয়ং হালকা হাসি দিয়ে বলল, তোমার পাসপোর্ট দেখেছিলাম। কথাটা শেষ হতেই লুজিয়া হঠাৎ করে থেয়ংকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। থেয়ং হেসে বলল, আরে কেকটা পড়ে যাবে তো। তারপর একটু নরম হয়ে বলল, আচ্ছা ঠিক আছে,
এইবার কাদা বন্ধ করে কেকটা কাটো ম্যাডাম। লুজিয়া কেকটা কাটলো। মোমবাতির আলোয় তার চোখ দুটো ঝিলমিল করছিল। হঠাৎ থেও কিছু একটা মনে করার ভান করে। ও, গিফট দেওয়া হয়নি। সে পকেট থেকে একটা চাবি বের করে লুজিয়ার হাতে দিল। লুজিয়া বিস্ফোরিত চোখে বলল, এইটা কিসের চাবি? থেও হেসে বলল, এই বাড়ির। লুজিয়া একদম থেমে গেল। লুজিয়া বলল, এত বড় বাড়ি? থেও বলল, কেন, ভালো লাগেনি? লুজিয়া তাড়াতাড়ি বলল, না না, খুব সুন্দর, আমি শুধু। থেও বলল, চলো উপরটা দেখায়। ওরা ধীরে ধীরে উপরে উঠল। থেয়ং চলতে চলতে বলল, এই অ্যাপার্টমেন্টটা আমি 3 বছর আগে কিনেছিলাম। এই জায়গাটা আমার খুব ভালো লেগেছিল, জানো তো। তখনই ভেবেছিলাম যাকে আমি বিয়ে করব তাকে এটা গিফট করব। সে থেমে লুজিয়ার দিকে তাকালো। থেয়ং নরম গলায় বলল, আর তুমি তো আমার বউ, তাই এটা তোমার। কথাটা শুনে লুজিয়া আবার কেঁদে ফেলে। থেয়ং বলল, আরে আবার কাঁদছো কেন? লুজিয়া হেসে কাঁদতে কাঁদতে বলল, সবকিছু স্বপ্নের মতো লাগছে, আমি ভাবতেও পারিনি এমন একটা দিন পাবো। থেয়ং দরজা খুলে বলল, এইটা মাস্টার বেডরুম, বড় একটা বারান্দা। লুজিয়া দৌড়ে গিয়ে বারান্দার গ্লাসের দরজা খুলল। সামনে পুরোটা লেক দেখা যাচ্ছে। রোদের আলো পানিতে পড়ে ঝিলমিল করছে। তার প্রতিফলন পুরা রুমে ছড়িয়ে পড়ছে, সাথে ঠান্ডা বাতাস। সে চোখ বন্ধ করে সেই মুহূর্তটা অনুভব করলো। থেয়ং দূর থেকে দাঁড়িয়ে তাকিয়ে রইল, তার মুখে তৃপ্তি হাসি। লুজিয়া ফিরে এসে বলল, কিন্তু এখানে কোনো ফার্নিচার নেই কেন? থেয়ং তার গালে হাত রাখলো এবং মুচকি এসে বলল, কারণ আমি চাই আমার বউ নিজের হাতে তার বাড়িটা সাজাক। লুজিয়া সাথে সাথে মাথা নাড়ল এবং হেসে বলল, এটা শুধু আমার না, এইটা আমাদের। থেয়ং এগিয়ে এসে কপালে চুমু দিল এবং বলল, হ্যাঁ, আমাদের বাড়ি। লুজিয়া বলল, চলো বাকি রুমগুলো দেখি। সে এগোতেই যাচ্ছিল, হঠাৎ থেয়ং তার হাত ধরে টেনে নিল এবং দুষ্টামি ভরা হাসি দিয়ে বলল, সেদিন লং টাইম কিসটা তো বাকি রয়ে গেছে। লুজিয়া লজ্জায় চোখ নামালো। থেয়ং ধীরে এসে বলল, আজ তো কেউ নেই, শুধু তুমি আর আমি। আজ আমি তোমাকে পুরো 2 মিনিট ধরে কিস করতে চাই। লুজিয়া হালকা হেসে তাকালো এবং লাজুক গলায় বলল, যেমন তোমার ইচ্ছা। আমার জান আমাকে এত সুন্দর সারপ্রাইজ দিয়েছে, এখন আমি মানা কিভাবে করি বলো তো? তার কথার সাথে দুজনের দূরত্ব ধীরে ধীরে মিলে গেল। থেয়ং দুষ্টামি ভরা হাসি দিয়ে বলল, হায়, আমি রেডি, বলে ধীরে ধীরে লুজিয়ার দিকে এগিয়ে এলো। লুজিয়ার বুক ধরফর করতে লাগলো। সে ধীরে ধীরে চোখ বন্ধ করে নিল। থেয়ং একদম কাছে এসে থেমে গেল এক মুহূর্ত। তার দৃষ্টি স্থির হয়ে যায় লুজিয়ার ঠোঁটের দিকে। দুজনের নিঃশ্বাস একসাথে মিশে যাচ্ছে, তারপর ধীরে ধীরে খুব কাছে। থেয়ং লুজিয়ার ঠোঁটে তার ঠোঁট ছুঁয়ে দিল। প্রথমটা ছিল নরম, কিন্তু মুহূর্তের মধ্যে সেই স্পর্শ গভীর হয়ে উঠল। লুজিয়া চোখ শক্ত করে বন্ধ করে ফেলল। তার হাত অজান্তেই থেয়ং এর শার্ট আঁকড়ে ধরল। থেয়ং 2 হাতে লুজিয়ার কোমর ধরে তার কাছে টেনে নিল, আরো কাছে, এতটাই কাছে যেন কোনো দূরত্ব নেই। দেয়ালের সাথে হালকা চেপে ধরে আবার তার ঠোঁটে ডুবে গেল। সময়টা যেন থেমে গেছে, দুজনেই হারিয়ে গেছে সেই মুহূর্তে। লুজিয়ার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। লুজিয়া কাঁপা গলায় কিস ভেঙে বলল, আমি পাগল হয়ে যাচ্ছি থেয়ং। থেয়ং হালকা হেসে তার কপালে কপাল ঠেকালো এবং নরম স্বরে বলল, আমিও জান। সে আবারও তাকে জড়িয়ে ধরল। এবার কিসটা আর তাড়াহুড়ো নয়, বরং ধীরে, অনুভূতি ভরা। থেয়ং তার চুল সরিয়ে তার কানের পাশে মুখ নিয়ে গেল। তার উষ্ণ নিঃশ্বাস লুজিয়ার গায়ের কাঁপন ধরে দিচ্ছে। লুজিয়া চোখ বন্ধ করে সেই মুহূর্তটা অনুভব করছিল। তার আঙ্গুলগুলো থেয়ংয়ের চুলে জড়িয়ে গেল, আর সে নিজেকে পুরোপুরি ছেড়ে দিল সেই অনুভূতির মাঝে। এই নির্জন ঘর, নরম বাতাস, লেকের আলো,
সবকিছু মিলিয়ে মুহূর্তটা হয়ে উঠল নিখুঁত। থেওং পিছনে হাত দিয়ে লুজিয়ার জামার চেইনটা খুলে দেয়। লুজিয়াকে পিছনে ঘুরিয়ে দেয়ালের সাথে চেপে ধরে, চুলগুলো সরিয়ে খোলা পিঠে চুমু দেয়। থেওং এর ওয়েট কেসগুলো লুজিয়াকে পাগল করে দেয়। থেওং হাঁটু ভাঁজ করে বসে লুজিয়াকে সামনে ঘুরায় এবং তার জামাটা নামিয়ে লুজিয়ার নরম পেটে থেওং এর স্ট্রবেরির মতো ঠোঁটগুলো চেপে ধরে। থেওং উপরে ওঠে এবং জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বলে, আই কান্ট কন্ট্রোল মাই সেলফ, প্লিজ। লুজিয়া কিছু বলার আগে থেওং এর ফোন বেজে উঠল। থেওং বলল, উফ, আমি শান্তি করে কেউ রোম্যান্স করতে দেয় না ভাই। টাইম স্কিপ। 5 মাস কেটে গেছে। এই 5 মাসে অনেক কিছুই বদলে গেছে। সবচেয়ে বেশি বদলেছে থেওং। সবসময় ব্যস্ত, মেজাজ খিটমিটে, বাড়ির কারোর সাথে ঠিক মতো কথা বলে না। ঘরের ভেতর থেকেও যেন সে অনেক দূরে সরে গেছে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়াতে একটা খবর ছড়িয়ে পড়েছে, হাইওয়ের সাথে কিম থেওং এর সমস্যা চলছে। খবরটা দেখে লুজিয়ার বুকের ভেতরটা কেঁপে উঠল। সে অনেকবার থেওংকে জিজ্ঞাসা করতে চেয়েছে, কিন্তু কখনো সাহস পায়নি। শেষে না পেরে জিমিনকে ফোন করলো। জিমিন ওপাশ থেকে এটাই বলল, আমরা নিজেরাও ঠিক জানি না কি হয়েছে, তবে শুনেছি থেওং একটা বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এই কথাটা শুনে লুজিয়া আরো চিন্তায় পড়ে গেল। টাইম স্কিপ। সকাল 10টা। বাড়িতে সবাই যে যার মতো কাজে ব্যস্ত। লুজিয়া চুপচাপ বসে থাকতে পারছিল না। তার মনটা আজ খুব অস্থির। সে গিয়ে শিয়াকে বলল, আমাকে একটু কাজ করতে দাও, বসে থাকতে ভালো লাগছে না। শিয়া দ্বিধায় বলল, ম্যাডাম, বড় ম্যাডাম আমাকে বকা দিবে। কিন্তু লুজিয়া আর কোনো কথাই শুনল না। সে নিজেই গিয়ে থালা বাসন ধোয়া শুরু করে দিল, তার হাতে সাবানে ভরা, কিন্তু মনটা অন্য কোথাও পড়ে আছে। কিছুক্ষণ পর হঠাৎ একটা শব্দ, ওম্মা, ওম্মা। লুজিয়া ঘুরে তাকাতেই মেয়েটা থেমে গেল। দুজনই একসাথে চোখে চোখ পড়ল। মেয়েটি বলল, তুমি? লুজিয়া অবাক হয়ে বলল, হিউজুন। হিউজুন খুশিতে লাফিয়ে বলল, হেই, তোমার সাথে দেখা করার জন্য আমি আর অপেক্ষা করতে পারছিলাম না, বলে দৌড়ে এসে জড়িয়ে ধরল। লুজিয়া একটু একটু পিছুড়ে হাঁটল। লুজিয়া বলল, আরে না না, আমার হাতে সাবান। হিউজুন হেসে বলল, আরে আমি কি রানী নাকি? কাম অন বেবি, আমি তোমার ছোট ননদ, বলে জড়িয়ে ধরল। আমি মহারানী ভিক্টোরিয়া না। লুজিয়া একটু অবাক হলো, ধীরে ধীরে হাসলো আর তাকেও জড়িয়ে ধরল। হিউজুন বলল, চলো চলো, আমাদের অনেক গল্প আছে। লুজিয়া বলল, কিন্তু কাজটা? হিউজুন বলল, আরে বাদ দাও, শিয়া করে নিবে, তাই না শিয়া? শিয়া মাথা নাড়ালো। সে নিজের হাতে লুজিয়ার হাত ধুলো এবং তাকে নিয়ে ভিতরে গেল। ঠিক তখনই জেনি এসে পড়ল। হিউজুন বলল, জেনি। জেনি হেসে বলল, আপু। দুজন দুজনকে জড়িয়ে ধরল। হিউজুন মুগ্ধ হয়ে বলল, তুই কত বড় হয়ে গেছিস আর কত সুন্দর হয়েছিস। তারপর হঠাৎ হিউজন লুজিয়ার দিকে তাকিয়ে বলল, তুমি এই মেয়েটার সাথে কেন? এক মুহূর্তে পরিবেশটা বদলে গেল। হিউজন কঠিন গলায় বলল, এই মেয়ে মানে কি? উনি তোমার ভাইয়ের বউ। যিনি ঠোঁট বাঁকালো। যিনি বলল, তোমাকে কি জাদু করেছে? হিউজন রেগে বলল, মুখ সামলে কথা বলো। লুজিয়া আমার ভাবি, বয়সে ছোট হলো, সম্পর্কে বড়। সরি বলো। জেনি বলল, কখনোই না, আমার ক্লাস আছে, আমি গেলাম। সে ঘুরে চলে যেতে লাগলে হিউজন জেনির হাত ধরে ফেলল এবং গম্ভীর সুরে বলল, আমি সব শুনেছি, তুমি কি কি করেছো ওর সাথে। সরি বলো। জেনি জেদ করে, না, ওর কাছে না। লুজিয়া নরম স্বরে বলল, থাক, ও আমার বোনের মতোই। জেনি বলল, এই না, আমি তোমার বোন হতে চাই না। এবার হিউজনের চোখে স্পষ্ট রাগ। হিউজন বলল, জেনি, সরি বলো। জেনি মুখ ঘুরে বলল, সরি, কিন্তু তার ভঙ্গিতে কোনো আন্তরিকতাই ছিল না। হিউজন আবারও চুপ থাকলো।
হিউজুন কাঁপা এবং দৃঢ় গলায় বলল, জানো, যদি রক্তের সম্পর্কতে বিচার করি, তুমি আমাদের কেউ না। এই বাড়িতে জায়গাটা তুমি পেয়েছ। সবাই থমকে গেল। হিউজুনের চোখে পানি নিয়ে বলল, 14 বছর, 14 বছর আমার ভাই তোমাকে সব ভালোবাসা দিয়েছে, আমি পাইনি। রাগটা কার হওয়া উচিত বলো তো, আমার না তোমার? জিনির চোখ ভিজে উঠল। হিউজুন আবারও বলল, তবু আমি এমন হইনি, তুমি কেন এমন? এই কথা শুনে জেনি হাত ঝাটকা দিয়ে ছাড়িয়ে দৌড়ে বের হয়ে গেল। লুজিয়া ডাকলো, জেনি শোনো। হিউজুন থামিয়ে দিয়ে বলল, যেতে দাও, ও ঠিক হয়ে যাবে। আচ্ছা মা কোথায়? লুজিয়া বলল, রুমে আছে, চলো। দুজন উঠতেই ঠিক তখনই দরজা খুলে থেয়ং ঢুকলো। হিউজুন খুশিতে চিৎকার করে বলল, ভাইয়া! থেয়ং চমকে উঠল, তারপর হাসলো। জুন! দৌড়ে গিয়ে বোনকে জড়িয়ে ধরল। থেয়ং আবেগে বলল, আমার বোন, আমার কলিজার টুকরা। সে বোনের কপালে চুমু দিল। লুজিয়া পাশে দাঁড়িয়ে মুচকি হাসছিল। এই ভালোবাসাটা দেখে তার মন একদম ভরে গেল। লুজিয়া শাশুড়িকে ডাকতেই যাচ্ছিল, ঠিক তখনই থেয়ং হঠাৎ তার হাত ধরে ফেলল। লুজিয়া চমকে পিছনে ফিরে তাকালো। থেয়ং চোখে ইশারাই করে বলল, যেও না। এই ছোট্ট স্পর্শই লুজিয়ার বুক ধক করে উঠল। ঠিক তখনই মা পিছন থেকে কাশ দেয়। লুজিয়া তাড়াতাড়ি হাত ছেড়ে দিল। হিউজুন হাসতে হাসতে বলল, ওম্মা, ভুল টাইমে এলে। ভাইয়া মাত্র লুজিয়ার হাত ধরেছিল। থেয়ং চমকে বলল, হ্যাঁ, তুই দেখলি কিভাবে? হিউজুন বলল, এই বাসায় এত গ্লাস, এত জানালা, এত আয়না, কিছুই লুকানো যায় না। লুজিয়া লজ্জায় লাল হয়ে গেল। থেয়ং অপ্রস্তুত হয়ে গেল। সে হালকা করে বোনের মাথায় চাপড় দিল এবং বলল, বেশি কথা বলবি না একদম। হঠাৎ লুজিয়া স্বাভাবিকভাবে বলল, এই, তুমি আমার ননদকে মারবা না। কথাটা বলেই সে থেমে গেল। পুরো ঘর নিস্তব্ধ। থেয়ং অবাক। ইউজুন মুচকি হাসছে, আর মা দুজনের দিকে তাকিয়ে আছে। লুজিয়া ধীরে মাথা নিচু করল। হিউজুন হাসতে হাসতে বলল, এমন চুপ কেন হয়ে গেলে? ভাবি তো আমি তোমাকেই বানাবো, বলে হঠাৎ লুজিয়াকে থেয়ংয়ের দিকে ঠেলা দিল। লুজিয়া সরাসরি গিয়ে থেয়ংয়ের সাথে ধাক্কা খেল। এক মুহূর্তেই দুজনের চোখে চোখ আটকে গেল। থেয়ং হালকা করে তার কাঁধটা ধরে ঠিক করে দিল। লুজিয়া লজ্জায় চোখ নামিয়ে নিল, আর ইউজুন পাশে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। টাইম স্কিপ, রাত 8টা। ড্রয়িং রুমে সবাই বসে গল্প করছে। হালকা হাসি, আড্ডা। বাড়িটা অনেক দিন পর আবারও প্রাণ ফিরে পেয়েছে। ঠিক তখন থেয়ং রুম থেকে বের হয়, এসে ইয়োজনের পাশে বসে। ইয়োজন ভুরু তুলে বলল, ভাইয়া, বুসানের ফ্রি কনসার্টের কথা আমি অন্য কারোর থেকে শুনলাম। থেয়ং হালকা ক্লান্ত কিন্তু স্বাভাবিক গলায় বলল, সময় পাই কোথায় বল, আসলে এই ব্যাপারেই কথা বলতে আসছি আমি। সে মায়ের দিকে তাকালো। থেয়ং বলল, মা, আমি চাই এইবার সবাই কনসার্টে যাবে। মা সাথে সাথে বলল, না না বাবা, এত ভিড়ের মধ্যে আমি যাব না। লুজা একটু এগিয়ে এসে মুচকি এসে বলল, ম্যাম, আপনি তো বলেছিলেন আমার সাথে বসে কনসার্ট দেখবেন। এখানে তো 5 লাখ আর্মি থাকবে, কত মজা হবে বলেন। হিউজন হেসে ফেলল। আর তুমি, তুমি যাবে না? লুজিয়া শান্তভাবে বলল, আমি বাসায় থেকে ওয়েভার্সে দেখব। কথাটা শেষ হতেই থেয়ং একটু বিরক্ত হয়ে তাকালো এবং কঠিন সুরে বলল, আমি বলেছি বাড়ির সবাই যাবে, বুঝতে পারো না তুমি? পরিবেশটা একটু থমকে গেল। হঠাৎ ইউজন তাড়াতাড়ি থেয়ংকে চাটি মেরে বলল, ওই, ওর সাথে এমন টোনে কথা বলছিস কেন, হ্যাঁ? থেয়ং অবাক হয়ে তাকালো। ইউজন চোখ রাঙিয়ে বলল, শুন, আমি তোমার 1 বছরের ছোট। ঠিক আছে, আমি কিন্তু মারতে পারি, আর মা কিছুই বলবে না। সবাই হেসে ফেলল। মা গম্ভীর হয়ে পড়ল, ওদের এখনো বিয়ে হয়নি, এত মাথায় তুলছিস কেন? এই কথাটা শুনে লুজা চুপ হয়ে গেল। থেয়ং হঠাৎ উঠে দাঁড়ালো। থেয়ং বলল,
না, তোমার সাথে একটু কথা আছে। সে মাকে নিয়ে পাশের রুমে চলে গেল। একটু নিরিবিলি জায়গায় দাঁড়িয়ে থেয়ং কিছুক্ষণ চোখ হয়ে রইল। তারপর ধীরে বলল, মা, আমি আসলে তোমাকে কখনো ঠিক করে জিজ্ঞাসাই করিনি তুমি লুজিয়াকে পছন্দ করো কিনা। মা থেয়ং এর দিকে তাকিয়ে মুচকি হাসলো। মা নরম কণ্ঠে বলল, একটা মেয়ে যার সাথে আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই, সে দূর দেশে থেকে এসেছে, একদম অচেনা মানুষের মাঝে থাকছে। তিনি একটু থামলেন, তারপর আবারও বললেন, শুধুমাত্র তোকে ভালোবাসে বলে, তোকে নিজের করে পাবার আশায় আমাদের সাথে সে মানিয়ে নিচ্ছে। থেয়ং চুপচাপ শুনছে। মা হালকা আবেগ নিয়ে বলল, আমি সাদা কাগজে সই করে বলতে পারি আমার ছেলের জন্য এর থেকে ভালো মেয়ে আর কেউ হতে পারে না। থেয়ং এর চোখে এক ঝলক স্বস্তি ফুটে উঠল। টাইম স্কিপ 15 অক্টোবর 2022। বিগেস্ট ফ্রি কনসার্ট ইন বুসান। বুসানের বিশাল স্টেডিয়াম আজ যেন স্টেডিয়াম নেই, এটা একটা সমুদ্র, আর্মিদের পার্পল সমুদ্র। যেদিকেই চোখ যায় শুধু মানুষ, লাইট স্টিক, চিৎকার, ভালোবাসা, শব্দ যেন আকাশ ছুঁয়ে যাচ্ছে। থেয়ং সবকিছুই খুব হিসাব করে করে রেখেছে। তার ফ্যামিলিকে ভিআইপি সেকশনে বসিয়েছে, নিরাপদ জায়গায়, আর লুজিয়াকে আলাদা করা হয়েছে। তার সাথে দুজন বডিগার্ডকে তো রেখেছে, কিন্তু লুজিয়া কোথায় বসে আছে জানেন? সে ভিআইপি কোনো সিটে না, সে লাখো আর্মির ভিড়ের মাঝে, একদম সাধারণ একটা আর্মির মতো। কারণ সে আগে একজন আর্মি, তারপর থেয়ং এর ভালোবাসা। কিছুক্ষণ পর হঠাৎ স্টেডিয়ামের বাইরে হইচই পড়ে যায়। বিটিএস এর গাড়ি ঢুকেছে, চারপাশ কাঁপিয়ে চিৎকার। কিম নামজুন, কিম সকজিন, মিন ইয়ংগি, জাং হোসক, পাক জিমিন, কিম থেয়ং, জাং জংকুক, বিটিএস। গাড়ি থেকে নামতে হাজার হাজার হাত একসাথে এগিয়ে আসে, কেউ অটোগ্রাফের জন্য, কেউ শুধু একবার ছুঁয়ে দেখার জন্য। সেই বিশাল ভিড় ঠেলে হঠাৎ লুজিয়া নিজেও ঢুকে পড়ে তার ভেতরে। তার বুকটা ধুকপুক করছে, হাত কাঁপছে, কিন্তু সে এগিয়ে যায়। ঠিক থেয়ং এর সামনে এসে হাত বাড়িয়ে দিয়ে জোরে করে বলল, অটোগ্রাফ প্লিজ। এত চিৎকারের মাঝেও থেয়ং সেই কণ্ঠটা চিনে ফেলে। এক ঝাটকায় মাথা তুলে এবং চোখে চোখ পড়ে। সময়টা থমকে যায়। সেই পুরনো অনুভূতি, প্রথম দেখার সেই কাঁপন, আজও ঠিক একই রকম। থেয়ং এর বুকটা ধুকধুক করে ওঠে। লুজিয়ার নিঃশ্বাসটা আটকে আসছে। এক মুহূর্ত শুধু তারাই দুজন। কোনো কথা না বলে থেয়ং ধীরে ধীরে তার হাতে অটোগ্রাফ করে দেয় এবং চলে যায়। লুজিয়া কোনোভাবে ভিড় থেকে বের হয়ে হাতের দিকে তাকিয়ে দেখে সেখানে লেখা ছিল 143। লুজিয়া ভুরু কুচকে বলল, এইটা আবার কি? সে আমার সাথে মজা করলো? পাশে থাকা গার্ড অ্যানি হেসে ফেলল। অ্যানি বলল, না ম্যাম, উনি মজা করেনি। লুজিয়া বলল, তাহলে এটা মজা না তো কি? অ্যানি মৃদু হেসে বলল, উনি আপনাকে আই লাভ ইউ বলেছে। 1 means I, 4 LOV, 3 YOU। এক মুহূর্তে লুজিয়া একদম জমে যায়। তার গাল লাল হয়ে ওঠে, হৃদয়টা কেমন যেন হালকা হয়ে যায়। লুজিয়া ফিসফিস করে বলল, সত্যি? অ্যানি শুধু হেসে মাথা নাড়ালো। লুজিয়ার ঠোঁটে লাজুক হাসি ফুটে ওঠে, যেন পুরো পৃথিবীটা হঠাৎ সুন্দর হয়ে গেছে। টাইম স্কিপ। সবাই ভিতরে প্রস্তুতি নিচ্ছে, কিন্তু লুজিয়ার মনটা অস্থির। লুজিয়া অ্যানিকে বলল, আমি থেয়ং এর সাথে দেখা করতে চাই। অ্যানি একটু দ্বিধা নিয়ে বলল, ম্যাডাম, এটা সম্ভব না, খুব টাইট সিকিউরিটি। লুজিয়া মিনতি করে বলল, প্লিজ একটু চেষ্টা করেন না। অ্যানি নরম গলায় বলল, আপনাকে ঢুকতে দিবে না ম্যাম। ঠিক তখনই লুজিয়ার ফোনটা বেজে ওঠে। ওপাশে ছিল হিউজুন। হিউজুন বলল, লুজিয়া, তুমি ঠিক আছো? দরকার হলে আমি আসবো কিন্তু। লুজিয়া বলল, না না, আমি ঠিক আছি, কিন্তু আমি তোমার ভাইয়ের সাথে দেখা করতে চাচ্ছিলাম। হিউজুন বলল, 2 মিনিট, তুমি গ্রিন রুমের কাছে আসো, আমি আসছি। টাইম স্কিপ।
ইউজুন তাড়াতাড়ি করে থেয়ংকে ফোন দিয়ে বাইরে ডাকে। ভাইয়া তাড়াতাড়ি আয়, লুজিয়া কেমন জানি করছে। থেয়ং চমকে উঠল। কি? কোথায়? তার চোখে ভয়, নিঃশ্বাস দ্রুত হয়ে যায়। ইউজুন বলল, 4 নম্বর রুমে আছে, তাড়াতাড়ি আয় ভাইয়া, বলি ফোনটা কেটে দেয়। থেয়ং আর কিছু না শুনে দৌড়ে চলে যায়। পিছনে জিমিন অবাক হয়ে তাকিয়ে থাকে। রুম নাম্বার 4-এ দরজা খুলেই থেয়ং দেখে লুজিয়া শান্তভাবে বসে আছে, কিন্তু তার চোখে পানি চলে আসে। সে দৌড়ে গিয়ে লুজিয়াকে জড়িয়ে ধরে, এত শক্ত করে যেন হারিয়ে ফেলতে ভয় পাচ্ছে। তার বুক উঠানামা করছে, নিঃশ্বাস ভারী। থেয়ং কাঁপা গলায় বলল, তুমি ঠিক আছো তো জান? কিছু হয়নি তো? লুজিয়া নরম হেসে বলল, আমার কি হবে, আমি তো শুধু তোমাকে মিস করছিলাম থেয়ংা। পাশ থেকে ইউজুন মুচকে এসে বলল, এই জন্যই তো এত নাটক করে ডেকেছি তোকে, ভালো করে বললে আসতে তুই, বলে চুপচাপ বেরিয়ে যায় দরজা দিয়ে। ঘরে এখন শুধুই তারা দুজন। থেয়ং ধীরে বলল, তোমাকে আলাদা করে রেখেছি, কষ্ট পেও না জান। লুজিয়া বলল, আরে না, ফ্যামিলির আগে আমি তো একজন আর্মি ছিলাম, তাই না? থেয়ং চুপ হয়ে যায়। সে জানে লুজিয়া কষ্ট পাচ্ছে, তবুও হাসছে। থেয়ং মৃদু কণ্ঠে বলল, তুমি কষ্ট পাও, আমি জানি লুজিয়া। লুজিয়া হালকা কাপা গলায় বলল, আমার কষ্ট নিয়ে ভেবো না আর, আমি অভ্যস্ত হয়ে গেছি। তোমার এই ব্যস্ত জীবন, এই সিক্রেট ভালোবাসা। একটু থেমে চোখে পানি জমে লুজিয়ার। আর কেউ না জানুক, আমার আল্লাহ জানে তুমি আমার স্বামী। আমার ধর্ম বলে কি জানো, আমি তোমার বুকের বাপাসের হাড় থেকে তৈরি। থেয়ংয়ের গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। ঠিক তখনই দরজা খুলে যায়। হিউজুন বলল, ভাইয়া, জিমিন পাগলের মতো খুঁজছে, তাড়াতাড়ি। থেয়ং কিছু বলতে চেয়েও আর বলতে পারে না। সে শুধু একবার লুজিয়ার দিকে তাকায়, তারপর ধীরে বেরিয়ে আসে। স্টেজে ওঠার আগে থেয়ং এক কোণে দাঁড়িয়ে ফোনে কিছু একটা লিখছে। জিমিন বলল, চল, কি করছিস? থেয়ং বলল, একটু দাঁড়া, তোর সাথে কথা আছে। জিমিন বলল, বল। থেয়ং গভীর কণ্ঠে বলল, আজ লুজিয়া এখানে আছে, শুধু লুজিয়া না, আমার ফ্যামিলির সবাই। জিমিন চুপচাপ শুনছে। থেয়ং বলল, আমি চাই। জিমিন হালকা হেসে থামিয়ে দেয়, থাক, বলতে হবে না। জিমিন একটু এগিয়ে আসে এবং বলে, আমি তোকে বিশ্বাস করি থেয়ং। স্টেজের আলো জ্বলে ওঠে, চিৎকার আবার আকাশ ছয়। লুজিয়া গিয়ে বসল তার সিটে। ডান পাশে অ্যানি আর বাম পাশে লেইভ, দুজনেই সতর্ক চোখে চারপাশ দেখছে। কিন্তু লুজিয়ার চোখ তখনও শুধু একটা জিনিসের দিকেই, স্টেজ। চারদিকে লাখো মানুষের ঢেউ, চিৎকার, হাসি, উত্তেজনা, সব মিলে এক অদ্ভুত অনুভূতি। এই বিশাল ভিড়ের মাঝেও লুজিয়ার ফোনটা বের করলো। তার আঙুলটা একটু কাঁপছিল। সে একটা টেক্সট লিখে, অল দ্য বেস্ট। আজকে তোমার পারফরমেন্স শুধু এই 5 লাখ আর্মি না, সারা বিশ্ব মনে রাখবে। আমার মন বলছে এই ফ্রি কনসার্ট আজ নতুন একটা রেকর্ড বানাবে। স্টেজের পিছনে দাঁড়িয়ে থেও মেসেজটা পড়ল। তার ঠোঁটে হালকা হাসি ফুটল। একটা অনুভূতি, এনার্জি শরীর জুড়ে ছড়িয়ে গেল, যেন কেউ তার ভিতরে নতুন কিছু জ্বালিয়ে দিল। থেও লিখেছে, তুমি বুঝতে পেরেছ? লুজিয়া লিখেছে, পেরেছি। তোমার 2 বডিগার্ড আমার 2 পাশে বসে আছে, এখন শুধু তোমার আসার অপেক্ষা। থেও বলল, খুব ভালো, অ্যান্ড থ্যাংক ইউ। লুজিয়া বলল, একটা কথা বলি? থেও বলল, বলো। লুজিয়া লিখেছে, এত ভিড়ের মাঝে তুমি আমাকে চিনবে কিভাবে? তুমি তো জানোই না আমি কোথায় বসেছি। এই লাখো মানুষের মাঝে আমাকে খুঁজে পাবে তুমি? কিছুক্ষণ থেও কোনো রিপ্লাই দেয় না, মনে হয় যেন সে শব্দ খুঁজছে। তারপর সে লিখল, আমি নিজের চেহারা ভুলে যেতে পারি, কিন্তু তোমার সেই চোখ, সেই নিষ্পাপ মুখ, কখনোই না। আমি চোখ বন্ধ করলেই তোমার হার্টবিট ফিল করতে পারি। তোমার কি মনে হয় আমি তোমাকে চিনব না? লুজিয়া বুকটা ধক করে ওঠে, তার ঠোঁটের অজান্তেই হাসি চলে আসে। লুজিয়া বলল, এত বেশি ভালোবেসে ফেললে কবে আমাকে থেও?
চাইনিজ কেক। স্টেজের পিছনে দাঁড়িয়ে 7 জন একসাথে আগের মতোই বলল, উই আর বিটিএস। নামজন, লেটস গো বয়েজ, উই ডু ইট। স্টেজে ওঠা মাত্রই সারা স্টেডিয়াম কেঁপে উঠল। কিম নামজুন, কিম সকজিন, মিন ইয়ংগি, জাং হোসক, পার্ক জিমিন, কিম থেয়ং, জাং জাংকুক, বিটিএস। চিৎকারে আকাশ যেন ভেঙে পড়ছে। লুজিয়াও নিজেকে আটকে রাখতে পারে না, সবার সাথে তাল মিলিয়ে চিৎকার করে হাসে এবং হাত নাড়ে গান গায়। এইটা তার জন্য শুধু কনসার্ট না, এটা একটা অনুভূতি। গান শুরু হয়, একটার পর একটা গান। পুরো স্টেডিয়াম একসাথেই তাদের সাথে গান গাইছে। লুজিয়াও গলার সাথে গলা মিলাচ্ছে, তার চোখে ঝিলিক, মুখে খাঁটি আনন্দ। দূরে ভিআইপি সেকশনে থেয়ং এর মা ইউনজু, এমনকি জিনিও আজ সব ভুলে শুধু উপভোগ করছে এই মুহূর্তটা। যখনই ক্যামেরা থেয়ংকে ফোকাস করে, পিছনে বিশাল স্ক্রিনে তার মুখ ভেসে ওঠে। পুরো স্টেডিয়াম একসাথে চিৎকার করে বলে, আই লাভ ইউ থেয়ং। লুজিয়া বুকটা হালকা কেঁপে ওঠে। সে মৃদু হেসে ফিসফিস করে বলে, আমিও। বিটিএস টানা 3টা গান পারফর্ম করে, তারপর ছোট্ট একটা ব্রেক। আবারও গান শুরু করে। চিরচেনা সেই কালো ড্রেস, গলায় শিকলের মালা, মুভমেন্ট, এক্সপ্রেশন সবকিছুই অনেক নিখুঁত। 2টা গান শেষে আবার ড্রেস চেঞ্জ। থেয়ং একদম ঘেমে ভিজে গেছে, চুলগুলো কপালে লেগে আছে, নিঃশ্বাস ভারী, তবুও কেমন যেন আরো কিউট লাগছে তাকে। লুজিয়া চিন্তা গলায় বলল, আচ্ছা অ্যানি, স্টেজে একটু ফ্যান দিতে পারে না ওরা? ওরা তো ঘেমে গেছে একবারে। অ্যানি হেসে বলল, ম্যাম, স্টেজের পিছনে ফ্যান আছে, কিন্তু এই লাইট, এই এনার্জি, ওরা যেভাবে পারফর্ম করে, আপনি যদি 10টা ফ্যানের সামনে দাঁড়িয়ে এভাবে লাফান, আপনিও ঘেমে যাবেন। লুজিয়া বলল, যা, কি যে হলো। সে হেসে ফেলল, কিন্তু তার চোখে এখনো চিন্তা রয়ে গেল। শেষ গান, স্প্রিং ডে। গান শেষ হতে জাংকুক হালকা ক্লান্ত হয়ে স্টেজে শুয়ে পড়ে। জিমিন বসে পড়ে মেঝেতে। জিন আর নামজুন হাঁপাতে হাঁপাতে বসে পড়ে। হিয়ংগি দাঁড়িয়ে ধীরে ধীরে পানি খাচ্ছে, আর জেহক থেয়ং এর কাঁধে মাথা রাখে। থেয়ং দাঁড়িয়ে আছে, কিন্তু তার বুক ওঠানামা করছে, নিঃশ্বাস ভারী। তার চোখ একবার চারপাশে ঘোরে, হাজার হাজার লাইট স্টিকের মাঝে। একটা মুখ খুঁজছে সে। স্টেজের আলো তখন একটু নরম হয়েছে, গান শেষ, কিন্তু আবেগটা এখনো থামেনি। নামজুন মাইকটা হাতে নেয়, চারপাশে নিস্তব্ধতা নেমে আসে। নামজুন গভীর কণ্ঠে বলল, হ্যালো বুসান, আজ আমাদের এখানে শেষ প্রোগ্রাম। আজকের দিনটা আপনাদের সাথে কাটাতে পেরে সত্যিই ভালো লাগছে। হালকা হাততালি, তারপর আবার চুপ। আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল এত এত আর্মিদের নিয়ে একটা কনসার্ট করব। অবশেষে সেই স্বপ্ন আজ পূরণ হলো। আমার মন থেকে আমাদের আর্মিদের অনেক ধন্যবাদ জানাই। আপনারা পাশে আছেন বলেই আমরা আজও আপনাদের মাঝে আছি। আমরা 7 জন যদি একটা আকাশ হই, তাহলে আপনারা সেই আকাশের তারা। আপনাদের ভালোবাসা আমাদের সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তার কণ্ঠ একটু কেঁপে ওঠে। নামজুন বলল, আমরা আমাদের আর্মিদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। একসাথে 7 জন উঠে দাঁড়ায় এবং মাথা নিচু করে সবাইকে ধন্যবাদ জানায়। পুরো স্টেডিয়াম তখন নিস্তব্ধ, শুধু লাইট স্টিকের ঢেউ দুলছে। এরপর একে একে সবাই কথা বলতে থাকে, হাসি, মজা, স্মৃতি। কিন্তু থেয়ং চুপচাপ দাঁড়িয়ে আছে, তার চোখে অন্যরকম একটা ঝড় মনে হচ্ছে। আজ সে কিছু বলবেই। থেয়ং ধীরে ধীরে জিমিনের কাছে যায়। থেয়ং মিনতি ভরা কণ্ঠে বলল, জিমিন, আমি এখন যা বলবো জানি না তোর রিয়াকশন কেমন হবে, কিন্তু আমি আর এটা চেপে রাখতে পারছি না। ম্যাং পিডির সাথে এই নিয়ে আর কথা বাড়াতে চায় না। তুই আমার পাশে থাকবি তো ভাই? জিমিন কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর মৃদু হাসে। জিমিন বলল, আমি সব সময় তোর পাশে আছি। তুই কি আমার ভাই না?
এই একটা কথাই থেয়ং যেন সাহস পায়। সে ধীরে ধীরে মাইকটা তুলে নেয়। চারপাশে সবাই থেয়ং থেয়ং বলে চিৎকার করছে। মাই নেম ইজ কিম থেয়ং। তারপর একটু থামে। আজ আমি কিন্তু বলবো না আমি গুড বয়। পুরো স্টেডিয়াম কৌতূহলী হয়ে ওঠে। আজ অন্য একটা কথা বলবো। সে নামজনের দিকে তাকায়। থেয়ং বলল, নামজন, আমি কিছু বলতে চাই। আসলে তোকে না, আমাদের সব আর্মিদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। চারপাশ আবার উত্তেজনায় চিৎকার উল্লাস। থেয়ং হাত তুলে সবাইকে থামায় এবং বলে, রিল্যাক্স গাইস, আমার কথাগুলো একটু মন দিয়ে শোনেন সবাই। তারপর সে চুপ হয়ে যায়। পুরো স্টেডিয়াম যেখানে কিছুক্ষণ আগেও লাখো মানুষের শব্দ ছিল, এখন সেটা সম্পূর্ণই স্তব্ধ। শুধু তার নিঃশ্বাসের শব্দ। দূরে লুজিয়া দাঁড়িয়ে আছে। তার বুক ধুকপুক করছে। চোখে পানি চলে আসছে অজান্তেই। সে বুঝতে পারছে না আজ কিছু একটা বদলাতে যাচ্ছে। স্টেডিয়ামের বাতাসটা তখন বদলে গেছে। গানের উন্মাদনা ধীরে ধীরে গাঢ় হয়ে আবেগের রূপ নিচ্ছে। থেয়ং মাইকটা শক্ত করে ধরে, একটু সামনে এগিয়ে আসে। তার চোখে আজ অন্যরকম দৃঢ়তা। থেয়ং অডিয়েন্সের দিকে ঘুরে জোরে করে বলে, আর্মি, সেলিব্রিটিরা কি কাউকে ভালোবাসতে পারে না? এক মুহূর্ত পর লাখো কণ্ঠে একসাথে ভেসে আসে, পারে। স্টেডিয়াম কেঁপে ওঠে। থেয়ং হালকা হেসে বলল, জিন বলতো, সেলিব্রিটিরা কি কোনো ফ্যানকে ভালোবাসতে পারে না? এইবার পুরো স্টেডিয়ামের মেয়েরা চিৎকার করে ওঠে, পারে। মেম্বাররা একে অপরের দিকে তাকায়। সবাই অবাক। জংকুক ফিসফিস করে বলে, থেয়ং এগুলো কি বলছে? জিমিন হালকা হাসি দিয়ে বলে, আমি কি করে জানবো? শুন দেখি কি বলে। থেয়ং আবারও সামনে তাকিয়ে হাসে। থেয়ং বলল, আর্মি, আপনাদের সবাইকে আমি খুব ভালোবাসি। চারপাশে চিৎকার, থেয়ং থেয়ং আর থেয়ং। থেয়ং হাত তুলে এবং সবাইকে থামিয়ে দেয়। থেয়ং বলল, আজ আমি আপনাদের আর আমার টিমের মেম্বারদের কিছু বলতে চাই। সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। এইবার পুরো স্টেডিয়াম চুপ। লাখো মানুষ তখন একদম স্তব্ধ। শুধু কণ্ঠ শোনা যাচ্ছে। থেয়ং মৃদু হেসে বলল, সবার জীবনে একটা ভালোবাসার মানুষ আসে, একদম অজান্তে। ঠিক বলছি তো? আর্মিরা একসাথে পড়ল, হ্যাঁ। থেয়ং এর চোখে অন্যরকম আলো। থেয়ং বলল, আমার জীবনেও কেউ এসেছে, একদম অজান্তে। এরপর সে একটু থেমে যায়। তারপরে বলে, একটা বসন্তের হাওয়ার মতো। স্টেডিয়ামের বাতাস যেন থেমে যায়। যেমন চারপাশে নতুন রং নতুন রূপে ভরে ওঠে, তেমনি এক বসন্তের ছোঁয়া আমিও পেয়েছি। মেম্বাররা অবাক হয়ে তাকিয়ে আছে। নামজুন একটু কনফিউজড, কিন্তু তার চোখে বিশ্বাসও আছে। থেয়ং নরম কণ্ঠে বলল, হ্যাঁ, আমার জীবনেও একজন মেয়ের ভালোবাসা এসেছে, একদম বসন্ত হয়ে। আপনারা যদি আমার কাছে ভালোবাসার সংজ্ঞা জানতে চান, আমি দিতে পারবো। চারপাশে আবারও চিৎকার, উত্তেজনা বাড়ছে। থেয়ং হেসে বলল, কারণ সেই মেয়েটা আপনাদের মতোই আমার ফ্যান। এক মুহূর্ত, তারপর পুরো স্টেডিয়াম বিস্ফোরিত হয়ে যায়। এদিকে লুজিয়া জমে গেছে একদম। তার বুকটা ধুকপুক করছে, শ্বাস আটকে আসছে। মনে মনে বলছে, না থেয়ং, প্লিজ বলো না, তোমার কোনো সমস্যা হয়ে যাবে। তার চোখে পানি জমে যায়। লাইভ তখন ভাইরাল, সারা দুনিয়া দেখছে। প্রতীক রাগে ফোনটা শক্ত করে ধরে এবং তার ফ্রেন্ডদের বলে, চুপ কর তোরা। লুজিয়ার বাসায় মাহি দৌড়ে আসে। আন্টি তাড়াতাড়ি দেখেন, আজ থেয়ং আমাদের লুজিয়াকে দুনিয়ার সামনে আনতে চাচ্ছে। মা উত্তেজিত সুরে বলল, সত্যি? দেখি দেখি। জাংকুক হাসতে হাসতে বলছে, এই ডেফিনেশন তো তোর দিতেই হবে।
কি দেখে বসন্ত তোর মনে দোলা দিল শুনবো না? থেয়ং একটু লজ্জা পায়, মুখে মৃদু হাসি। থেয়ং ধীরে বলল, আমি প্রেমে পড়েছিলাম তার নিষ্পাপ চাহনিতে, তার মুগ্ধকর হাসিতে। পুরো স্টেডিয়াম নিঃশব্দ। তার হাসি দেখলে আমার মনে হয় আমি যেন মুক্ত আকাশে উড়ে বেড়ানো একটা পাখি। সে আমাকে এমন একটা পৃথিবী দেখিয়েছে যেখানে হাজারো খারাপের মাঝে ভালো থাকা যায়। দূরে থিয়ং এর মা চুপচাপ চোখ মুছছে, কারণ তার নিজের ভালোবাসাগুলো তার মনে পড়ছে। থিয়ং মুচকি এসে বলল, মজার ব্যাপার কি জানেন? সেই মেয়েটা এই মুহূর্তে আপনাদের মাঝেই বসে আছে। এক মুহূর্তে পুরো স্টেডিয়াম একে অপরের দিকে তাকাতে শুরু করে। সে কে, কোথায়? মেম্বাররাও অডিয়েন্স স্ক্যান করছে। তেও হেসে বলল, হয়তো সে এখন অবাক হয়ে আছে, হয়তো ভয় পাচ্ছে। তেও গভীর কণ্ঠে বলল, কিন্তু আমি ভয় পাচ্ছি না, কারণ ভালোবাসা লুকানোর জিনিস না। সবাই নিঃশ্বাস আটকে থেয়ং এর কথা শুনছে। থেয়ং বলল, এইভাবে একে অন্যের দিকে তাকাবেন না প্লিজ, কারণ আজ আমি আপনাদের সবার সামনে এমনিই তাকে নিয়ে আসতে চাই। ব্যাংক পিডি এগিয়ে আসতে চাইলে জিমিন থামিয়ে দেয়। জিমিন বলল, স্যার, ওনাকে বলতে দিন আমি আছি। তারপর সে থেয়ং এর পাশে এসে দাঁড়ায়। জিমিন হেসে বলল, বল থেয়ং, আমি সব সময় তোর পাশে আছি ভাই। থেয়ং বড় স্ক্রিনে ভেসে ওঠে। সে চোখ বন্ধ করে একটা গভীর নিঃশ্বাস নেয়। এইদিকে লুজিয়া চোখ বন্ধ করে ফিসফিস করে বলে, না থেয়ং, প্লিজ প্লিজ বলো না, আমি এভাবেই থাকতে পারবো। তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। চারপাশে চিৎকার, থেয়ং বলো, আমরা শুনতে চাই, আমরা তাকে দেখতে চাই। থেয়ং চোখ খুলে মৃদু হাসে, হঠাৎ গাইতে শুরু করে, আমি প্রতিদিন এই রাতের স্বপ্ন দেখি, শুধু একদিন যদি তোমার হাত ধরতে পারতাম, শুধু একদিন যদি আমি তোমার সাথে থাকতে পারতাম। গানটা বাতাসে ভেসে যায়। লুজিয়ান নিজেকে সামলাতে পারে না, দুই চোখ ভিজে যায়, তবুও সে হাসছে। স্টেডিয়ামে আবারও চিৎকার ওঠে, থেয়ং থেয়ং বলে। মেম্বাররা তাকিয়ে আছে অবাক হয়ে। থেয়ং ধীরে ধীরে মাইক তুলল। থেয়ং হেসে বলল, তো আর্মি, মেয়েটাকে ডাকবো? পুরো স্টেডিয়াম একসাথে বলল, ইয়েস, উই ওয়ান্ট টু সি হার। জাংকুকও চিল্লাই বলে ওঠে, ইয়েস, উই ওয়ান্ট টু সি হার। থেয়ং কিছুক্ষণ চুপ থেকে বলল, লুজিয়া। তোমার বুকের ভিতরটা ধাক করে উঠল। স্টেডিয়ামের সবাই সবার দিকে তাকাতাকি করতে লাগলো। টিম মেম্বাররা অবাক হয়ে গেল। জিন বলল, লুজিয়া? থেয়ং বলল, লুজিয়া, এখানে স্টেজে আসো প্লিজ। আমি জানি তুমি ভয় পাচ্ছ, বিশ্বাস করো, আমাদের আর্মিরা আমাদের পরিবারের মতো। আমি বিশ্বাস করি আর্মিরা আমাদের সব সিদ্ধান্ত যেমন গ্রহণ করে, তারা তোমাকেও গ্রহণ করবে। ভয় নেই, আসো লুজিয়া। তুমি অ্যানির হাত জোরে করে চেপে ধরো। অ্যানি বলল, ম্যাডাম, কোনো ভয় নেই, আপনার সাথে তো আমরা আছি। লুজিয়া বলল, আমি যাব না। লেইফ বলল, ম্যাডাম চলুন, আপনি আমাদের উপর বিশ্বাস রাখতে পারেন, আপনার কোনো ক্ষতি হবে না। থেয়ং বলল, প্লিজ লুজিয়া, আসো, আমি জানি তুমি আমার কথা শুনছ। এইদিকে প্রতীক ও তার ফ্রেন্ডরা এই নাম শুনে স্তম্ভিত হয়ে যায়। লুজিয়ার মা তো কান্নাই শুরু করে দেয়। এদিকে ব্যাংক পিডিকে খবর দেওয়া হলো, এই মুহূর্তে বিটিএস এর লাইভ কনসার্ট ওয়ার্ল্ড রেকর্ড করেছে। আরো কয়েকজন এসে খবর দেয়, 3টা টিভি চ্যানেল থেকে বিটিএস এর সাক্ষাৎকার করাতে চায়। হাইভ থেকে ফোন আসে যে সার্ভার প্রবলেম হচ্ছে, সার্ভার হ্যাং করছে। এত মেইল আসছে, তারা মেইল বক্সে কাজ করতেই পারছে না। পুরো স্টেডিয়াম একদম চুপ, কেউ কোনো কথা বলছে না, সবাই শুধু এইদিক ওদিক তাকাতাকি করছে। থেয়ং বলল, আসো না লুজিয়া প্লিজ। তুমি জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছ এবং সাহস করে উঠে দাঁড়ালে।
আজ মনে হচ্ছে পায়ের নিচে মাটিটা শক্ত। সাথে লেইভ এবং অ্যানিও দাঁড়ালো। তোমার পিছনে আশেপাশে যারা ছিল সবাই তোমার দিকে তাকিয়ে আছে। স্টেজ থেকে একটা বড় লাইট তোমার দিকে ধরলো। ক্যামেরার দ্বারা একটা বড় স্ক্রিনে শুধু তোমাকেই দেখানো হচ্ছে। থেও কেঁদে ফেলে তোমাকে দেখে। জিমিন বলল, আর এই গাথা তুই কাঁদছিস কেন? থেও বলল, আমি জানি না জিমিন, আমি সত্যিই জানি না। আমার শরীর কাটা দিচ্ছে, দেখ মনে হচ্ছে যে আমার প্রিন্সেস আসছে তার প্রিন্সের কাছে। বলে বড় স্ক্রিনের দিকে তাকিয়ে কেঁদে ফেলে। সব টিম মেম্বাররা এসে থেওকে হাক করে আর বলে, এত বড় কথা লুকাইলি কি করে তুই, ছুপারুস্তম। হিয়নজুন তার মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। তাদের ভাইয়ের খুশি দেখে সে বলে, আমি কষ্ট পেতাম যখন তুমি আমাকে তোমার কাছ থেকে আলাদা করেছো, কিন্তু আজ আমি তার থেকেও বেশি খুশি, কারণ তুমি আমার ভাইয়ের মনটা বুঝতে পেরেছো। আই লাভ ইউ মা। মাও মেয়েকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। লুজিয়া যেখানে বসেছিল সেখান থেকে 2 বডিগার্ড আস্তে আস্তে নিচে নেমে আসলো লুজিয়াকে নিয়ে, এবং গত 1.5 বছরে যা যা হয়েছে সবকিছু চোখের তলে ভাসছে লুজিয়ার, এবং অশ্রু হয়ে গড়িয়ে আসছে তার চোখ দিয়ে। স্টেজের কাছে দাঁড়িয়ে থাকা আরো 2টি বডিগার্ড লুজিয়ার দিকে এগিয়ে এলো এবং ধীরে ধীরে সবাইকে সরিয়ে দিয়ে লুজিয়াকে আসার রাস্তা করে দিল। তুমি স্টেজের কাছে আসছো। থেওং তোমার দিকে হাত বাড়িয়ে দেয়। আর্মি সব মেয়েরা চিৎকার করে ওঠে। তুমি থেওংয়ের হাত ধরে স্টেজে উঠো। থেওং তোমার দিকে তাকিয়ে বলল, আমার অজান্তে আমার মনে জায়গা করে নিয়েছে এই মেয়ে, আমার মনের বসন্ত, আমার খোলা আকাশের বুকে উড়তে থাকা স্বাধীন পাখি, আমার ফিয়ন্সে মিস লুসিয়া। তোমাকে বড্ড বেশি ভালোবাসি। আর এই ভালোবাসা কিভাবে যেন মনের অজান্তেই হয়ে গেছে। ঈশ্বর মনে হয় আমার হার তোমাকে দিয়েছে, তোমারটা আমাকে। তাই তো অজান্তেই তোমাকে এত বেশি চাইতে শুরু করেছি লুসিয়া। থেওংয়ের কান্নায় চোখ লাল হয়ে গেছে। লুজিয়ারও একই অবস্থা। থেওং বলল, আজ আমি সবার সামনে আমাদের ভালোবাসা জানাতে চাই। আমি তোমাকে প্রপোজ করতে চাই। লুজিয়ায় লজ্জায় লাল হয়ে যাচ্ছে। সবাই চিৎকার করে উঠল। কিছু মেয়ে তো কান্না করে দিল। থেওং হাঁটু ভাঁজ করে বসে পকেট থেকে একটা ছোট্ট বক্স বের করলো এবং বক্সটা খুলে তোমার সামনে ধরলো। থেওং বলল, 26 বছরের এই যুবক কিম থেওং এর সাথে বাকি 50টা বছর একসাথে হাঁটতে পারবে? পারবি এই হাত, এই মনটাকে 50 বছর আগলে রাখতে? লুজিয়া বারবার চোখের পানি মুছছে। পারবে 50 বছর সব পরিস্থিতিতে আমার সাথে থাকতে? তুমি কি পারবে বাকি 50 জন্মেও আমার জীবন সাথী হতে? লুজিয়ার ফিকরি উঠে যায় কাঁদতে কাঁদতে। সব টিম মেম্বাররা কাঁদছে। উইল ইউ ম্যারি মি? কান্না গলায় মুখে হাসি নিয়ে বলল থেও। মেয়েরা কাঁদতে কাঁদতে চিৎকার করে বলল, সে ইয়েস, সে ইয়েস। লুজিয়া আর্মিদের দিকে তাকিয়ে মুখ চেপে থেওংয়ের সামনে বসে পড়ে এবং হাসি মুখে কাঁদতে কাঁদতে বলল, ইয়েস আই ডু। থেওং আর নিজের চোখের পানি ধরে রাখতে পারল না। থেওংয়ের 2 চোখে খুশির কান্না বয়ে আসছে। সে লুজিয়ার হাতে আংটি পরিয়ে দিল এবং লুজিয়াকে সবার সামনে জড়িয়ে ধরল। পুরো স্টেডিয়াম কাঁদতে লাগলো। জিমিন এগিয়ে এসে থেওংয়ের কাঁধে থপথপিয়ে দিল। থেওং লুজিয়াকে ছাড়ল। থেওং উঠে দাঁড়ালো। লুজিয়াও উঠে দাঁড়ায়। জিমিন বলল, থেওং আজ সবাইকে কাঁদালি, তাকিয়ে দেখ সবাই কাঁদছে। থেওং বলল, সরি আর্মি, আপনাদের কান্না করাতে চাইনি। আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে আমাদের ফ্যানরা আমাদের পরিবারের মতো, তাই এই খুশিটা আমি আপনাদের সাথেই ভাগ করে নিলাম।
অবশ্য আমি নিজেও কেঁদে ফেলেছি। জাংকুক জিমিনের কাছে এসে বলল, জিমিন, তুই সব জানতি তাই না? জিমিন বলল, জানতাম। জিন বলে উঠল, এইভাবে পর করে দিলি থেয়ং? মুখ ভার করে বলল। থেয়ং জিনের কাছে এসে বলল, তোরা 6জন আমার কলিজা, আমি তোদেরকে কখনোই পর করিনি আর করবো না। তোদেরকে আমি ভালোবাসি আর সারা জীবন ভালোবাসবো। এই বলে থেয়ং জাংকুককে জড়িয়ে ধরে। চেহব বলল, আমি বাদ? থেয়ং বলল, তোকে বাদ দিতে পারি? আয় তুই। জিমিন তুই আয়। সবাই একসাথে আসলো এবং একটা গ্রুপ ভাগ হইল। সবার চোখে জল চলে আসলো। এদিকে অডিয়েন্সরা সবাই অলরেডি কান্না করছে, যেন একটা আলাদা হাসি কান্নার মুহূর্ত ছিল। কিছুক্ষণ পর নামজন বলল, আজ আমাদের এখানে শেষ প্রোগ্রাম ছিল। আজ হাসি কান্না সব এক জায়গায় মিলিয়ে গেছে। এই দিনটার কথা আমাদের সবার মনে থাকবে। আমার মনে হয় আপনাদেরও মনে থাকবে। সবাই চিল্লায় উঠে বলল, হ্যাঁ। জিমিন বলল, আর্মি, আমি আপনাদের কিছু বলতে চাই। সবাই চিৎকার করে উঠল। জিমিন বলল, সেলিব্রিটিরা কোনো রোবট না, তাদেরও মন আছে, ইমোশন আছে, কিন্তু সেলিব্রিটিরা সেটা প্রকাশ করে না। নিজের ইমোশন, নিজের ইচ্ছা, চাওয়া পাওয়া এগুলো সব চেপে রাখে, শুধু কিছু মানুষের বাজে কথার জন্য। মানুষ সুযোগ পেলেই হয়, তিলকে তাল বানাতে তারা পিছপা হয় না। এই জন্য সেলিব্রিটিরা সবার থেকে আলাদা জীবনযাপন করে। যেমন আপনাদের খারাপ লাগলে বা কষ্ট পেলে মন খুলে কাঁদতে পারেন, কিন্তু আমরা তো পারি না। কষ্ট হলেও খারাপ লাগলেও আমাদের হাসি মুখে থাকতে হয়। আমাদের ইমোশন যদি আপনাদের সামনে প্রকাশ করি, তাহলে আপনাদের মধ্যে কিছু দল বের হয়ে আসবে যারা আমাদের মুখে প্রশ্ন ছুড়ে দিবে, আমাদের নিয়ে ট্রল বানাবে, বাজে কথা বলবে। তবুও আমরা আপনাদের ভালোবাসি। আজ থেয়ং বলেছে, আমাদের ফ্যানরা আমাদের পরিবার। এইটা আমরা সবাই মানি। আপনারা ফ্যানরাই আমাদের পরিবার। আপনাদের ছাড়া বিটিএস কে ভাবাই যায় না। উই অল লাভ ইউ আর্মি। তারপর পুরো বিটিএস টিম মাথা নিচা করে সবাইকে ধন্যবাদ জানায়। প্রোগ্রাম শেষ হলো, সবাই স্টেজ থেকে নেমে গেল। এমন সময় থেয়ং নামজনের হাত ধরল। নামজন বলল, কি হয়েছে? থেয়ং বলল, তুই রাগ করিসনি তো নামজন? নামজন বলল, না, রাগ করিনি, তবে অবাক হয়েছি। যাই হোক, তুই সব সময় হাসি খুশি থাক, এইটা আমি পার্সোনালি ভাবেই চাই। ইয়ঙ্গি বলল, কংগ্রাচুলেশন ভাই। জাংকুক বলল, সত্যি আজ অবাক করে দিলি। জিমিন থেয়ং এর কাছে এসে থেয়ং এর কাঁধে হাত দিয়ে বলল, আমি খুব খুশি থেয়ং। লুজিয়া আজ নিজের পরিচয় পেল। এখন থেকে ও বলতে পারবে, আমি বিটিএস ব্যান্ডের মেইন ভোকালিস্ট থেয়ং এর ওয়াইফ। থেয়ং বলল, আমিও আজ অনেক খুশি জিমিন। জিমিন থেয়ংকে জড়িয়ে ধরল আর বলল, যা লুজিয়ার কাছে যা। থেয়ং বলল, থেয়ং এদিক ওদিক তাকাতে লাগলো। লুজিয়া কোথাও নেই। থেয়ং আরেকটু সামনে এগিয়ে গেল। পিছন থেকে লুজিয়া বলল, মিস্টার থেয়ং, কাউকে খুঁজছেন? থেয়ং পিছনে ঘুরে তাকালো, দেখে লুজিয়া দাঁড়িয়ে আছে। থেয়ং দৌড়ে গিয়ে লুজিয়াকে জড়িয়ে ধরল। থেয়ং বলল, আজ আমি তোমাকে সবার সামনে নিয়ে এসেছি লুজিয়া। এবার বাড়ি ফিরে সবার সামনে বিয়ে করব। আমি আমার ওয়াদা পূর্ণ করলাম। আমি তোমাকে নিজের সাথে জুড়ে নিলাম। লুজিয়া বলল, আই লাভ ইউ থেয়ং। থেয়ং বলল, আই লাভ ইউ টু জান। বিগত 10 মাস যাবত আমি গল্পটা দিচ্ছি। সিরিয়াসলি আমি এবারও ভাবি নাই যে গল্পটা আমি একদম সম্পূর্ণ করতে পারবো। অনেক অনেক রিকোয়েস্ট এসেছে গল্পটার জন্য এবং ফাইনালি আমি গল্পটা কমপ্লিট করেছি। অ্যান্ড আই প্রমিস আমি এই গল্পটার কখন কাটবো না।
আমি জানি না আমার ভয়েস সবার কেমন লাগে শুনতে, বাট আমি চেষ্টা করেছি অনেক মাধুর্য দিয়ে বা অনেক সুন্দর করে গল্পটা বলার জন্য। দেখো, লেখাটা দেয়াই যায়, কিন্তু এটা অনেক অনেক সময় সাপেক্ষ। কারণ ফার্স্ট অফ অল আমি ভয়েস রেকর্ড করে গল্পটা প্রায় 4-5 দিনে এডিট করে কমপ্লিট করি। সো আমি যদি লিখে দিই তাহলে আমার সময়টা আরো বেশি লাগবে। ভাবছি নতুন গল্প দিব। সো নেক্সট গল্প আসক্তি গল্পের অনেক আমার কাছে রিকোয়েস্ট এসেছে। সো আমি এই গল্পটা এখন করে শেষ করব। আমি আবারও ফার্স্ট থেকে করব এবং আমি এপিসোডগুলো লেন্থটা একটু বড় করব যাতে গল্পটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো সবাইকে অনেক ধন্যবাদ। এই পুরোটা পথ, এই 10টা মাস আমার সাথে যারা ছিল তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আমাকে অনেক মোটিভেট করেছো, অনেক অনেক বেশি ভালোবাসা দিয়েছো। আমি কেন জানি চাই যে এই গল্পটা সবাই শুনুক। আই ডোন্ট নো ওয়াই, বাট আমি চাই, কারণ এই গল্পটা না অনেক আবেগ দিয়ে লেখা। সো আমি মনে করি এই গল্পটা তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে, একবার হলেও রিকোয়েস্ট করবে যে গল্পটা শোনানোর জন্য। সো সবাই অনেক বেশি ভালো থাকো, আর নেক্সট গল্পের জন্য অপেক্ষা করো। আমি খুব দ্রুত গল্প নিয়ে আসবো, কারণ আমি বুঝতে পেরেছি এখন আমার কিভাবে কাজ করতে হবে। সবাই অনেক ভালো থাকো, আমার সাথেই থাকো। দেখা হবে পরবর্তী কোনো গল্পে। টাটা।